নমস্কার, শান হসপিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কি না, সেটি হার্টের অসুখ এবং চিকিৎসা। হ্যাঁ, ঠিকই। আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর সুমন হালদার। চলুন ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক এই হার্টের অসুখ সম্বন্ধে এবং এর চিকিৎসার সম্বন্ধে। ধন্যবাদ রনিতা, আজকে এই অনুষ্ঠানে আমাকে রাখার জন্য। নমস্কার শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমি ডাক্তার সুমন হালদার, কার্ডিওলজিস্ট। এই শান হাসপাতালে নতুন ক্যাথল্যাব বসেছে এবং এখানে হার্টের অত্যাধুনিক চিকিৎসা শুরু হয়েছে। উলুবেড়িয়া শহরে এই প্রথম এবং গোটা হাওড়া জেলাতে এর একটা বিশিষ্ট অবদান হতে চলেছে। এই প্রসঙ্গে আমি দু চার কথা আপনাদের বলবো। হার্টের অসুখ কী কী এবং হার্টের চিকিৎসা আমরা কীভাবে কী করে থাকি, কী কী আপনাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে চিকিৎসা, সেগুলো আমরা আলোচনা করব। রনিতা, তুমি তোমার প্রশ্ন আমাকে করতে পারো, আমি সেই প্রশ্নের উত্তর হিসেবে বললে পরে দর্শকদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা স্যার, এই হার্ট অ্যাটাক, এই কথাটা তো আমরা সকলেই শুনেছি। আপনি যদি একটু সবাইকে বুঝিয়ে বলেন আমাকে এবং আমার দর্শক বন্ধুদের যে এই হার্ট অ্যাটাক জিনিসটা ঠিক কী। দেখো, হার্টের অসুখের মধ্যে অন্যতম হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক যেদিনকে পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আসছেন আমাদের কাছে, তার অনেক আগে থেকে অসুখটা শুরু হয়ে যায়। এটাকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ হার্টের যে ধমনীগুলো আছে, চলতি কথায় লোকে দেখবে বলে হার্টের শিরা। তো শিরা নয়, শিরা হচ্ছে যেখান দিয়ে মানে কম অক্সিজেনযুক্ত ব্লাড যায়, আর ধমনী হচ্ছে যেখান দিয়ে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড যায়, যেটা শরীরকে মানে পুষ্টি প্রদান করে, অক্সিজেন প্রদান করে। তো সেটা হচ্ছে ধমনী। তো হার্টের ধমনীতে যদি কোনো ব্লকেজ হয়, অর্থাৎ যদি বাধাপ্রাপ্ত হয়, রক্তের যে ফ্লো সেটা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে হার্ট অ্যাটাক হয়। তো বাধাপ্রাপ্ত একদিনে হয় না, বহুদিন ধরে অসুখটা বাড়তে থাকে। অর্থাৎ যেমন আমাদের রান্নাঘরের যে পাইপ লাইন আছে, এখান দিয়ে জল আসছে, বাথরুমে যে জল আসছে, সেই পাইপের মধ্যে যদি ময়লা জমতে থাকে, বছরের পর বছর ময়লা জমছে, আমরা পরিষ্কার করছি না, সেটা যদি ময়লা জমে জমে একদিন এমন একটা অবস্থা আসতে পারে যে পুরো বন্ধ হয়ে গেল। বা এমন হলো যে খুবই সামান্য জল আসছে, যেটা দিয়ে কোনো কাজ হবে না। হার্ট একটা মাসল, সেই মাসেলে মানে পেশি, তাতেও যদি রক্ত সঞ্চালন ঠিকমতো না হয়, এইরকম একটা পরিমাণে কমে যায় বা হঠাৎ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক হবে। অর্থাৎ মাসেলটা আর অক্সিজেন পাবে না, মূলত অক্সিজেন পাবে না বলে হার্টের মাসেলটা বাংলায় যাকে বলে মরে যাবে। তাকে আর বাঁচানো সম্ভব হবে না যদি না তাকে খুব শীঘ্রই তাকে চিকিৎসা শুরু করা যায়। স্যার, আমি এখানে একটা কথা বলি। আপনি বললেন যে এই হার্ট অ্যাটাক জিনিসটা এটা একদিনে হয় না, তো মানে মানুষ কি করে বুঝবে যে আমার এই হার্ট অ্যাটাকটা? খুব সুন্দর প্রশ্ন, এটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মানুষ কি করে বুঝবে। অর্থাৎ মানুষের সচেতনতা বৃদ্ধি করতে গেলে পরে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি সেটাই আমাদের জানতে হবে। হার্ট অ্যাটাকের লক্ষণ মূলত হচ্ছে বুকে ব্যথা। বুক বলতে কি বোঝায়? বুক বলতে সাধারণত লোকে এভাবে বুকে হাত দিয়ে দেখা, এই সামনেটা বুক, শুধু তার সামনেটা নয়, এই পেট আর এই বুক উপরের পার্টের মাঝখানে যে ডায়াফ্রাম, আমরা বলি মধ্যচ্ছদা পর্দা বাংলায় বলি, অর্থাৎ এই মাঝখানে যদি আমি ধরি, তার উপরে পুরো পোর্শনটা, সামনে পেছনের সাইডে সবটা মিলিয়ে পুরোটাই হচ্ছে বুক, পুরোটা হচ্ছে চেস্ট। তো চেস্ট পেন মানে বুকে ব্যথা যদি হয়, বুকে ব্যথা মূলত হয় মাঝখানে। এটা হচ্ছে একেবারে মানে প্রায় 100% হার্টের ব্যথার লক্ষণ। এছাড়াও আমরা বলি নাভি থেকে শুরু করে গলা পর্যন্ত, পেছনের ঘাড়ের এই পোর্শন পর্যন্ত বিভিন্ন জায়গাতে ব্যথা হতে পারে। কারণ শুধুমাত্র এইসব জায়গাতেই ব্যথা হলো, বুকে মানে বুক বলতে যেটা সাধারণ জনগণ বোঝেন সেখানে ব্যথা হলোই না, সাইডে কোথাও চিনচিন ব্যথা, কোথাও অল্প ব্যথা। তো বহু ক্ষেত্রে তার সঙ্গে আমাদের ম্যাচ করাতে হয় যে পেশেন্টের বয়স কীরকম, তার আর কি কি হার্টের অ্যাটাক হওয়ার মতন আর কি কি তার শরীরের ভেতরে কন্ডিশন আছে, কোন কোন শর্ত আগে থেকে উপস্থিত আছে যার জন্য হার্ট অ্যাটাক হতে পারে। কি করে রোগী বুঝবে যে তার হার্ট অ্যাটাক হয়েছে? প্রথম কথা, বুকে ব্যথা। কারো ক্ষেত্রে বুকে ব্যথা হয় না, যেমন মহিলা, বয়স্ক মানুষ এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা, তাদের ক্ষেত্রে বুকে ব্যথা নাও হতে পারে বা খুব খুব সামান্য হতে পারে। এছাড়া শ্বাসকষ্ট, এদের ক্ষেত্রেই বেশি শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয় না। চলতে গেলে, দুপা চলতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন, একটু করে যাচ্ছে না, দাঁড়াতে হচ্ছে, আবার উনি হাঁটতে পারছেন। তো এইগুলো হলো হার্টের ধমনীগুলো ব্লক হচ্ছে, বন্ধ হচ্ছে, তার লক্ষণ। এইরকম চলতে থাকলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। আর যখন হার্ট অ্যাটাক হয় তখন তার সাংঘাতিক একটা বুকে ব্যথা হয়, বেশিরভাগ ক্ষেত্রে খুব সাংঘাতিক বুকে ব্যথা হয়, তার সঙ্গে ঘাম, শ্বাসকষ্ট, এক্ষুনি যেন একটা কিছু ঘটে যাবে এরকম একটা অদ্ভুত একটা অনুভূতি, এই সব কিছু মিলিয়ে হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। এইগুলো হলে কোনোভাবে সময় নষ্ট করা চলবে না, সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছতে হবে। তো স্যার, মানে হার্ট অ্যাটাক হলে মানুষ তো প্রথমেই ভয় পেয়ে যায় যে কি করব না করব, তো কি করা উচিত যখন মানুষ বুঝতে পারে যে হার্ট? এই যে বললাম, যখনই এরকম হবে
সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে আসতে হবে, বা আশেপাশে যদি কোনো ডাক্তারবাবু চেনাশোনা থাকেন যার কাছে সঙ্গে সঙ্গে যাওয়া যাবে তাকে দেখাতে হবে। একটা ইসিজি আমাদের সঙ্গে সঙ্গে দরকার। আর আমরা কিছু টেস্ট করি, তার মধ্যে একটা অন্যতম টেস্ট হচ্ছে ব্লাডের আমরা একটা ট্রপ টি বা ট্রপ আই বলে একটা টেস্ট করি। সেগুলো এখন কিট বেসিসে পাওয়া যায়, মানে একটা ছোট্ট যেমন প্রেগন্যান্সির টেস্ট হয় সেই টাইপের একটা ছোট্ট কার্ট্রিজের মধ্যে টেস্ট হয়, সে 20 মিনিটের মধ্যে তার রেজাল্ট চলে আসে। সেটা হলে পরে আমরা বুঝে যাবো যে হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি। ইসিজি এবং এইটা এবং তার সঙ্গে লক্ষণ হয়ে গেলে পরে আমরা ধরে ফেলতে পারবো যে এটা হার্ট অ্যাটাক হয়েছে, সঙ্গে সঙ্গে তার চিকিৎসা আমরা শুরু করবো। তো স্যার পেসমেকার এই কথাটা তো আমরা না, অনেকেই আমার মনে হয় আমরা হার্ট অ্যাটাক আরেকটু কিছু আমাদের বলে দেওয়া উচিত। আমি আগে এটা বলি, পেসমেকার আমি আসছি। তো এটা হলো তাকে হাসপাতালে আসতে হবে। হাসপাতালে আসলে তার কাছে কী চিকিৎসা তিনি পাবেন? প্রথম কথা, হার্ট অ্যাটাক হলে পরে আমরা কিছু ওষুধ সঙ্গে সঙ্গে তাকে খেতে দিই। হাসপাতালে আসার পরে আমাদের হাসপাতালে ডাক্তারবাবুরা দেখে তখন ডিসিশন নেন, একটা সিদ্ধান্ত নেন যে আমরা কিভাবে চিকিৎসাটা করব। তো দু রকমের চিকিৎসা এখন সুযোগ আছে, বরাবরই ছিল, এখন সেই চিকিৎসাগুলো আরও উন্নত হয়েছে। দু রকম চিকিৎসার মধ্যে একটা হচ্ছে শুধু ওষুধ প্রয়োগ করে। সেই চিকিৎসাতে আমরা কিছু দামি ওষুধ দিই, তার মধ্যে যেটা সাধারণভাবে লোক কিনতে পারেন সেটা 3,500-4 হাজার টাকা দাম বা 5,000 টাকা দাম, এবং তার অনেক কটা ভ্যারাইটি আছে। আর যেটা নতুন ওষুধ এসছে বাজারে, টেনেক্টিপ্রেস বলে, এবং তার আশেপাশের আরও কয়েকটা ওষুধ আছে, সেগুলো কিন্তু খুব কস্টলি, অর্থাৎ খুবই দামি। একটা ওষুধ দিতে গেলে প্রায় 50,000 টাকা দাম পড়ে একটা ইঞ্জেকশন, কিন্তু কুইক দেওয়া যায়, মানে সঙ্গে সঙ্গে দেওয়া যায়, দিলে কাজও ভালো হয়। তবে একটা ঘটনা, এই যে কাজ হলো, কাজ হওয়ার পরে কি থেমে যাব? না, কাজ হওয়ার পরে আমাকে সেই অ্যাঞ্জিওগ্রাফি করে দেখে ডিসিশন নিতে হবে যে পেশেন্টের কন্ডিশনটা কীরকম হলো। এখন আধুনিক অবস্থায় এই মুহূর্তে যা গাইডলাইন আছে, অর্থাৎ যা চিকিৎসা শাস্ত্রে যা রেকমেন্ডেশন, অর্থাৎ এক্সপার্টরা যা বলছে সারা পৃথিবী জুড়ে, তাতে এইটাই যে ওষুধ যদি আমি দিও বা তারপরেও আমাকে আবার অ্যাঞ্জিওগ্রাফি করে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হতে পারে, কারণ তাতেই বেনিফিটটা ম্যাক্সিমাম, তাতেই অর্থাৎ উপকারটা সবচেয়ে বেশি পাওয়া যায়। যদি আমরা দুটোকে কম্পেয়ার করি, যদি আমরা দুটোকে তুলনা করি, যে আমরা যদি অ্যাঞ্জিওপ্লাস্টি করি সেটা ভালো না শুধু ওষুধ দিই সেটা ভালো, তাহলে ওষুধটা নেওয়ার পরেও 3 থেকে 24 ঘন্টা পরে আমাদের এই অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। এটা হচ্ছে গাইডলাইন, অর্থাৎ এটাই এখন রেকমেন্ডেশন, অর্থাৎ এটাই এখন কি বলবো বাংলায় কি হয়, অর্থাৎ যারা এক্সপার্ট, যারা সারা পৃথিবী জুড়ে যারা এক্সপার্ট আছেন, তারা বলছেন যে এটা করতে পারলে সবচেয়ে ভালো। এখন তাহলে দ্বিতীয় চিকিৎসাটা কি? দ্বিতীয় চিকিৎসা হচ্ছে যে ক্যাথ ল্যাবে আমরা এটাকে বলি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, অর্থাৎ প্রাথমিকভাবেই পেশেন্টকে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি মানে হার্টের ধমনীগুলোর কি অবস্থা আছে সেটা আমরা দেখব। এটা এক ধরনের স্পেশালাইজড এক্সরে, যেমন আমরা এক্সরে দেখি, সেই এক্সরে একটা নতুন ভার্সান, নতুন একটা উন্নত একটা প্রযুক্তি, সেটা ক্যাথ ল্যাব বলে একটা ওটির মতন ব্যাপার আছে, সেখানে এটা করা হয়। সেইখানে অ্যাঞ্জিওগ্রাফি করে কোথায় ব্লক আছে ধমনীর মধ্যে, কোথায় বাধা পাচ্ছে সেই জায়গাটা দেখা হয়। দেখার পরে সেইখানে আমরা তখন বেলুন দিয়ে প্রথমে ফুলিয়ে দিয়ে জায়গাটাকে খালি করে দিই, পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিয়ে কি হয়, যে আমরা ছেড়ে দিতে পারতাম, কিন্তু পরিষ্কার করার পরে কি শরীরের যে মানে যে তার যে স্বাভাবিক প্রতিক্রিয়া, তাতে ওই জায়গাটা আবার আস্তে আস্তে চুপসে যাবে। সেটাকে ঠিক রাখার জন্য ওখানে একটা ধাতব একটা জিনিস দেওয়া হয়, একটা রিংয়ের মতো জিনিস, যেমন আমাদের পেনের রিফিলের সঙ্গে একটা স্প্রিং থাকে না, সেরকম একটা, মানে আমি বোঝানোর জন্য বলছি, ওই ধরনের একটা জিনিসটা বললে বুঝতে সুবিধা, ওই ধরনের জিনিস, সেটা দিলে পরে কি জায়গাটাকে ধরে রাখে আর চুপসাতে দেয় না। একটা শক্ত জিনিস, ওটা চুপসাতে দেবে না, তার মানে জায়গাটা চুপসে গিয়ে আবার কয়েক মাস পরে কিন্তু আবার সে হার্ট অ্যাটাক হতে পারে। সেই জন্য আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে আমরা স্টেন্ট বসাই, এবং শুধু স্টেন্ট বসাই না, স্টেন্টগুলো এখন এত অত্যাধুনিক প্রযুক্তির স্টেন্ট যে সেই স্টেন্ট থেকে ওর ওষুধ বেরোয়, মানে কয়েক সপ্তাহ ধরে সেই ওষুধ এমনভাবে বেরোয় যাতে ওইখানে ওই দেওয়ালটাকে সে ভালো রাখতে পারে, হেলদি রাখতে পারে, সুস্থ রাখতে পারে, স্বাস্থ্যকর রাখতে পারে। সেই জন্য স্টেন্ট বসানো হয়, এবং স্টেন্টগুলো আগের থেকে অনেক উন্নত হয়েছে, বললাম ওষুধ বেরোয়, তাকে বলে ড্রাগ এলুটিং স্টেন্ট, অর্থাৎ নতুন ধরনের স্টেন্ট। এটা করলে পরে পেশেন্ট পুরো রিলিভড হলো, অর্থাৎ তার এই অসুখটাকে আমরা পুরোপুরি চিকিৎসা করতে পারলাম। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, যে এই অসুখগুলো হচ্ছে ক্রনিক অসুখ, অর্থাৎ সারা জীবন ধরে রোগীকে বয়ে বেড়াতে হবে। এই অসুখকে আমি যদি বলি যে এটা সারিয়ে দিলাম, সেটা মিথ্যে কথা বা সেটা বোঝার ভুল। এই অসুখকে সারানো হয় না, এই অসুখকে আমরা কন্ট্রোল করতে পারি। শুধুমাত্র জ্বর, সর্দি, কাশি, ইনফেকশন যেগুলো, সেই অসুখগুলোকেই চিকিৎসা করে সারানো সম্ভব, ম্যালেরিয়া সারানো সম্ভব, কিন্তু হার্টের অসুখ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল বেশি থাকা, এগুলোকে সারানো যায় না। এগুলো শরীরের বিপাকজাত যে সিস্টেম, বিপাকের সঙ্গে সম্পর্কিত যে সিস্টেম, তার থেকে উদ্ভূত সমস্যা, তার অসুখ, এগুলোকে কখনোই পুরোপুরি দূর করা যাবে না, কিন্তু কন্ট্রোল করা যাবে, অনেকটাই কন্ট্রোল করবে। সাধারণ স্বাভাবিক মানুষের জীবন যেমন চলে, প্রায় তার কাছাকাছি এনে তাকে কন্ট্রোল করা যাবে। যদি এটা না করা হয়, তাহলে খুব শীঘ্রই সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আমি একটা ছোট পরিসংখ্যান দিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
সারা পৃথিবী জুড়ে এখন হার্টের অসুখে মৃত্যুর হার মানে সাংঘাতিক। 1,00,235 প্রতি 1,00,235 জন রোগী হার্টের অসুখে মারা যাচ্ছে, হার্টের অসুখ থাকলে। সেটা ভারতবর্ষ হচ্ছে 272। কেন এই মানে এই ডিফারেন্স, এই পার্থক্যটা কেন? পার্থক্যটা এই জন্য, কারণ আমাদের দেশে, অর্থাৎ শুধু ভারতবর্ষ নয়, পুরো এশিয়াতে আমরা এশিয়ান অরিজিন জাতে, যারা এশিয়াতেই জন্মগ্রহণ করেছি, এশীয় জাতগুলো থেকে আমরা উদ্ভূত, তাদের জিন আলাদা পশ্চিমী দেশগুলোর তুলনায়। সেই জিনের কারণে মানে কি হচ্ছে, শরীরের ভেতর সেই কন্ডিশনটা থেকে যাচ্ছে, অর্থাৎ যার তাড়াতাড়ি হার্ট অ্যাটাক হয়, খুব বেশি পরিমাণে হয়, অনেক বেশি অসুখ হয়, ইত্যাদি ইত্যাদি। গ্রামেও বাড়ছে, শহরেও বাড়ছে। 4 গুণ বেড়েছে কয়েক দশক আগের তুলনায় গ্রামের দিকে, 7 গুণ বেড়েছে শহরে। এই হচ্ছে পরিসংখ্যান। বলো, তুমি একগুচ্ছ প্রশ্ন নিয়ে এসে, আমি বুঝতে পারছি, খুব ভালো লাগছে। তুমি পরের প্রশ্নে চলে এসো। পেসমেকার চিকিৎসার ব্যাপারে যদি কিছু বলে থাকেন। আমাদের হার্টের অসুখের দ্বিতীয় বৃহত্তম অংশটাই হচ্ছে যে এই পেসমেকার যাদের লাগে, যে ধরনের অসুখে লাগে, সেই অসুখের সঙ্গে সম্পর্কিত। পেস মানে হচ্ছে ছন্দ, পিএসি, অনেকে ভাবেন যে স্পেস মেকার, তা নয়। পিএসি, পেস, পেস মানে ছন্দ। অর্থাৎ এই যে আমরা আমাদের হার্ট যে লাভ ডাব করে চলছে, এটা একটা ছন্দ, এটাকেই বলে পেস। তো যে পেস তৈরি করে সে হচ্ছে পেসমেকার, যে ছন্দ তৈরি করে সে হচ্ছে পেসমেকার। তাহলে ছন্দ তৈরি করার মেশিন আছে, তাকে আমরা পেসমেকার বলছি। এই মেশিনটা দরকার কেন? তাহলে নিশ্চয়ই ছন্দ তৈরি হয় না হার্টের, তাই ছন্দ তৈরি করার মেশিন দিতে হচ্ছে, তাই না? তোমার ঘরে যখন রাত্রিবেলা আলো জ্বলে না, তাই তুমি তো আলাদা করে ল্যাম্প লাগাচ্ছ, তাই তো? অন্ধকার থাকছে বলে তুমি ল্যাম্প লাগাচ্ছ। তেমনি আমার হার্টে যদি ছন্দ না থাকে, তাহলে আমি ছন্দ লাগানো তৈরি করার মেশিন লাগাবো। তাহলে কি আমরা আক্ষরিক অর্থে এটাই বুঝবো যে আমাদের যখন হার্টের পাম্প করার মানে এটা কমে যায়, হ্যাঁ, তখন এটা হচ্ছে হার্টের, আমি এতক্ষণ বলছিলাম যে হার্টের প্লাম্বিং, অর্থাৎ যে কলের মিস্ত্রি যেভাবে কাজ করেন হার্টে, সেটা হচ্ছে আগের ওই ধমনির অসুখের ব্যাপারটা, সেটা আমরা করি, তখন আমরা হচ্ছি প্লাম্বার। এটা হচ্ছে আমরা ইলেকট্রিশিয়ান, হার্টের আমরা তখন ইলেকট্রিশিয়ান। কি হয় না, হার্টের যে এই যে পাম্প যে কাজটা করবে, আমাদের বাড়িতে যখন পাম্প চলে, তার জন্য তো ইলেকট্রিক্যাল একটা সুইচ আছে না, সেই সুইচটা টিপলে তবে কারেন্ট আসে, তবে তো সেই পাম্পটা চলতে শুরু করবে, তবে জল তুলবে। তাহলে ইলেকট্রিক্যাল সুইচটা আমার দরকার, ওয়্যারিং একটা দরকার হার্টের মধ্যে। সেই হার্টের জন্মের থেকেই একটা হার্টের ভিতরে ওয়্যারিং আছে, তার ঢোকানো আছে হার্টের ভেতরে, সেটা ন্যাচারাল, প্রাকৃতিক। সেখানে যদি কোনো গোলযোগ ঘটে, তখন হার্টের ছন্দ পতন হয়, হার্ট ঠিকমতো বিট করতে পারে না। অর্থাৎ দেখা গেলো হার্ট থেমে গেল বেশ কয়েক সেকেন্ডের জন্য, বা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, কয়েক মুহূর্তের জন্য থেমে গেল, তখন কি হয়, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। মাথা ঘুরে পড়ে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তার মৃত্যু হয় না, তার মৃত্যু বা তার দুর্ঘটনা ঘটে মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে তার যে চোট লাগে মাথায়, ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ, অর্থাৎ ব্রেনের ভেতরে ব্লিডিং হয়ে যাওয়া, ব্রেনের ভেতরে রক্তক্ষরণ হওয়া, অথবা পা ভেঙে যাওয়া বয়স্ক মানুষের ক্ষেত্রে, অর্থোপেডিক ফ্র্যাকচার্স, সেগুলো নিয়ে দিনের পর দিন পড়ে থাকা এবং লক্ষ লক্ষ টাকা খরচা হওয়া এবং সারা জীবনের মতো পঙ্গু হয়ে থাকা, এইটা হাত থেকে বাঁচতে গেলে পরে আমাদের এই পেসমেকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ হার্টে যখন ছন্দ পতন হয়, তখন ছন্দকে দেওয়ার জন্য আমার একটা মেশিন লাগে, যে রেগুলার ছন্দ তৈরি করে করে হার্টকে দেবে, হার্ট তখন চলতে থাকবে। একেই বলে পেসমেকার। যেগুলো হচ্ছে হার্ট ব্লক, মানে হার্টের ইলেকট্রিক্যাল ব্লক। আমরা যখনই হার্ট ব্লক নিয়ে পেশেন্টের সঙ্গে আলোচনা করি, তখন অনেকেই ভাবেন যে এটা বোধহয় হার্টের ওই ধমনির ব্লকের কথা বলছি। ধমনির ব্লকটা হচ্ছে তার রক্তের ফ্লোয়ের ব্লক, রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। আর এটা হচ্ছে হার্টের যে তার আছে, ইলেকট্রিক্যাল ওয়্যারিং আছে, সেই ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ব্লক। বোঝা গেল? এই হচ্ছে পার্থক্য। এক্ষেত্রে পেসমেকার লাগে। এবং পেসমেকার নিয়ে জনসাধারণের যে ভয় আছে, যে পেসমেকার লাগালে সে সারা জীবনের মতন অথর্ব হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, ইনভ্যালিড হয়ে গেল, আমাদের অনেকে বলেন। তা নয় কিন্তু। আমার নিজের বাবার পেসমেকার ছিল, বহু খেলোয়াড়ের পেসমেকার আছে সারা বিশ্বে, বহু বিশিষ্ট জনদের পেসমেকার লাগানো হয়েছে। এবং এই পৃথিবীর মধ্যেই মানে পূর্ব দিকের এই যে দেশগুলোতে, বিশেষ করে ভারতবর্ষে, পেসমেকারের আধিক্য খুব বেশি। কারণ আমাদের এখানকার লোকের এই হার্ট, এই ধরনের ইলেকট্রিক্যাল ব্লক হওয়ার চান্স বিদেশের অন্যান্য যে কোনো দেশের তুলনাতে কিন্তু অনেকাংশে বেশি। সেই জন্য এখানে পেসমেকারের সংখ্যাও বেশি। ঠিক আছে, বলো, তোমার পরবর্তী প্রশ্নে আসতে পারো। সান হসপিটালে আপনারা হার্টের ঠিক কি কি ধরনের পরিষেবা দিয়ে থাকেন? একদম খুব মানে উপযুক্ত প্রশ্ন, যেহেতু আমরা সানেই বসে আছি এবং সানেরই এই হাসপাতালে এই ক্যাথ ল্যাব শুরু হয়েছে হাওড়ার মধ্যে, এই উলুবেড়িয়া অঞ্চলেই প্রথম। তো কাজেই আমরা কি কি চিকিৎসা দিচ্ছি, তার যে দুটো নিয়ে আমরা আলোচনা করলাম, মানে মেন বাল্ক অফ পেশেন্ট, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যায় যে হৃদরোগীরা আসেন, হার্টের অসুখে ভোগা ব্যক্তিরা আসেন, তাদের মধ্যে এই দুটো অসুখ, অর্থাৎ করোনারি আর্টারিজ, হার্টের ধমনির ব্লক, যার জন্য অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়, আর একটা হচ্ছে পেসমেকারের পেশেন্ট। এই দুটো পেশেন্ট হচ্ছে সারা পৃথিবীর সমস্ত ক্যাথ ল্যাবে এটা সবচেয়ে বেশি হয়, আমাদের এখানেও তাই। এছাড়াও আমরা যে চিকিৎসাগুলো আস্তে আস্তে নিয়ে আসছি,
সেটা হচ্ছে যে হার্ট ফেলিওর, অর্থাৎ হার্টের বিভিন্ন ধরনের অসুখ, তো সমস্ত অসুখকে মেলালে পরে সব শেষে গিয়ে যেটা হয়, চিকিৎসা হোক বা চিকিৎসা না হোক, চিকিৎসা না হয়তো হবেই, চিকিৎসা হওয়ার পরও বহু বছর পরে চিকিৎসা যদি ইনঅ্যাডিকুয়েট হয়, অর্থাৎ অপর্যাপ্ত চিকিৎসা হয়, তাহলে যেটা হয় হার্ট ফেলিওর। এই হার্ট ফেলিওর যখন হবে তখন হার্ট ভালো করে পাম্প করতে হবে না, কারেন্টও দিচ্ছি, অ্যাঞ্জিওপ্লাস্টিও করে দিয়েছি, সবই দিয়েছি, তারপর দেখা যাচ্ছে হার্ট ফেলিওর। তাহলে তখন কি, তখন তার জন্য নতুন কিছু চিকিৎসা এসছে, যেমন সিআরটি। সিআরটি আমি ফুল ফর্ম মধ্যে যাচ্ছি না, সাধারণ লোককে মনে রাখার জন্য সুবিধার জন্য আমি সিআরটিটা আমি মনে রাখতে বলছি। সিআরটি এক ধরনের পেসমেকার, সেটা আরেক ধরনের পেসমেকার যেটা হার্ট ফেলিওরের স্পেশালি আমরা ইউজ করি। আর একটা হচ্ছে আইসিডি, ঠিক আছে? আইসিডিও আমি পুরো নামের মধ্যে যাচ্ছি না, আইসিডি এটা মনে রাখলেই চলবে। এই আইসিডি হচ্ছে যাদের হার্ট অ্যাটাক হয়ে যায়, বিশেষত যাদের হার্ট অ্যাটাক হয়ে যায় তাদের ক্ষেত্রে, বা যাদের অনেক ধরে হার্ট অ্যাটাক ছাড়া অন্য কোনো কারণে হার্ট ফেলিওর হয়ে আছে। হার্ট অ্যাটাক কেন হয়? তাদের হার্টের ছন্দের গোলযোগ, ছন্দ পতন নয়, মানে কি বলবো, একটা ছন্দ, মানে হার্ট রেটটা খুব বেড়ে যায় এবং সেটা অসংলগ্নভাবে বেড়ে যায়। নর্মাল যে রেগুলার রিদম সেটা নয়, এটা একটা এমন একটা রিদম যেখানে হার্টটা খুব ইরেগুলার, অর্থাৎ তার কোনো রেগুলারিটি মেনটেন করতে পারে না, অদ্ভুত হবে। তখন ভিটি, ভিএপি ইত্যাদি এরকম খুব নানান খুব সাংঘাতিক কতগুলো অ্যারিথমিয়া হয়, হার্টের ছন্দের অসুখ হয়, যেগুলোতে পেশেন্ট যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। সেই জন্য আইসিডি ইমপ্ল্যান্ট করি আমরা। তো সেগুলো আমরা আস্তে আস্তে শুরু করতে চলেছি এখানে। হার্ট ফেলিওরে এখন তো অনেক নতুন ধরনের চিকিৎসা এসেছে, তো সেই সম্বন্ধে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। একটা হচ্ছে ওষুধ। হার্ট ফেলিওর আমরা যে মেশিনই বসাই, যে ডিভাইসই বসাই, হ্যাঁ, যে যন্ত্রই বসাই না কেন, তার সঙ্গে আমাকে ওষুধও দিতে হবে। ওষুধটা খুব দরকার, এবং আজকের দিনে বেশ কিছু ভালো ওষুধপত্র এসছে, সেই সমস্ত ওষুধগুলো মানে খুবই উপযোগী। এগুলো তো দিতেই হবে প্রাথমিকভাবে, তারপরে মেশিন বসাতে হবে কিনা সেটা পরবর্তী পর্যায়ের প্রশ্ন। বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয় এবং সেটা বেশ ভালো কাজ পাওয়া যায়। তবে রোগীদেরকে ধৈর্য ধরে ওষুধপত্র খেয়ে যেতে হবে এবং রেগুলার বেসে চিকিৎসায় থাকতে হবে। ডাক্তারের কাছে মানে মাঝে মাঝে করে এসে দেখিয়ে যেতে হবে, যবে ডাক্তারবাবু বলবেন সেভাবে আসতে হবে। মানে আপনি বলতে চাইছেন রেগুলার বেসিসে আসা এটা বন্ধ করলে হবে না? যে আমি রেগুলার মানে রোজ না, রেগুলার মানে প্রত্যেক সপ্তাহে না, রেগুলার মানে প্রতি মাসে না, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট, মানে যেরকম পেশেন্টের শারীরিক অবস্থা সেই মতো তিনি নির্ধারণ করে দেবেন কবে কবে আসতে হবে, কত মাস পরে আসতে হবে। কারোর হয়তো দেখা গেল 2 সপ্তাহ পরেই আসতে হলো, তো কাউকে দেখা গেল বছর 2 বার আসলেই চলবে। মানে ফলো আপে কিন্তু থাকতে হবে। কেউ যদি মনে করে যে আমি ওষুধ খাচ্ছি মানে আমি ঠিক আছি, সেটা কিন্তু না। ওষুধ খাবেন এবং পরামর্শগুলো মেনে নিতে হবে। সব শেষে যদি আমাদের দর্শক বন্ধুদের কিভাবে হার্ট ভালো রাখা যায় এই সম্বন্ধে কিছু বলেন, তাহলে খুবই উপকৃত হই। সাধারণভাবে কতগুলো কথা বলি, এর উপরে অনেক গবেষণা হচ্ছে। সাধারণভাবে বলতে গেলে পরে হার্ট ভালো রাখতে গেলে পরে আগে নিজেকে ভালোবাসতে হবে এবং পরিবারকে ভালোবাসতে হবে। যদি আমি নিজেকে ভালো না বাসি তাহলে আমি ধূমপান করব, তাহলে আমি মদ খাবো। যদি পরিবারকে ভালো না বাসি তাহলে তাদের চিন্তা করব না যে আমি আজকে সিগারেট খেয়ে যে আমি মজাটা ভোগ করছি, উপভোগ করছি, তার জন্য কে কে খেসারত দেবে সেটা তো আমি ভাবছি না। তাহলে নিজেকে এবং নিজের পরিবারকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে হার্টকে ভালো রাখার সর্বপ্রথম কথা। তাহলে নিজেকে ভালোবাসতে হলে কী কী করতে হবে? নিয়মিত সু অভ্যাস গড়ে তুলতে হবে। সু অভ্যাসের মধ্যে মানে কি, অভ্যাস মানে সু অভ্যাস, এর খারাপ দিকটা হচ্ছে কুঅভ্যাস, ঠিক আছে? অভ্যাসটা কীরকম? যে আমি আমার পর্যাপ্ত পরিমাণ ঘুম, 7 থেকে 8 ঘন্টা ঘুম ভীষণ দরকার। আমাদের নানাবিধ কাজের জন্য অনেক সময় পেরে উঠি না, আমরা ধরো 5-6 ঘন্টাও কোনোদিন ঘুমাই না বেশিরভাগ ক্ষেত্রে, তো কিন্তু কোনোদিন 7-8 ঘন্টা ঘুমের সুযোগ পেলে আমরা ছাড়ি না। ডাক্তাররা বলছি, আমাদের কথা বলছি, অন্তত কার্ডিওলজিস্টরা। তো ঘুমটা দরকার এবং শরীরকে সচল রাখা, অর্থাৎ নিয়মিত হাঁটা চলা এবং কিছুটা ব্যায়াম, এক্সারসাইজ, ঠিক আছে? শারীরিক কসরত, অর্থাৎ যেটুকু আমি হেঁটে যেতে পারি যাবো, যেটুকু দৌড়তে পারি পারবো, আশেপাশে পার্ক থাকলে তার চারপাশে আমি 4 পাক খাওয়ার চেষ্টা করবো। প্রথমে না পারলে ধীরে ধীরে করবো। বলা হয় সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা। কতটা হাঁটা? যে হাঁটাতে শরীরে ঘাম ঝরবে, ইভেন শীতকালেও, সেইটা হচ্ছে হাঁটা। আমি একদম মানে দুলকি চালে হাঁটবো তা করলে হবে না, ঠিক আছে? কবিতা লিখতে লিখতে হাঁটা যাবে না, হাঁটতে হবে হাঁটার মতো করে। তো সেইভাবে হাঁটতে হবে কমসে কম 3 দিন সপ্তাহে। কিন্তু আরও ভালো হচ্ছে যদি সপ্তাহে অন্তত প্রতিদিনই পারা যায়, কমসে কম 8 ঘন্টা থেকে 45 মিনিট করতে পারলো তার উপকার হবেই, হার্ট তার সচল থাকবে। হ্যাঁ, তবে যারা হার্টের রোগী, যারা অলরেডি বুঝে গেছেন তাদের হার্টের অসুখ আছে, চিকিৎসার মধ্যে আছেন, তারা নিজে থেকে করতে যাবেন না। এক্সারসাইজেরও প্রেসক্রিপশন হয়, অর্থাৎ কে কতটা এক্সারসাইজ করতে পারবে, কে কতটা হাঁটতে পারবেন সেটা তাকে কিন্তু ডাক্তারবাবু বলে দেবেন। এটাকে একটা চাদরের মতো নেওয়া যাবে না যে এই চাদরটা সবাই গায়ে দিতে পারবে, তা নয়। দ্বিতীয় কথা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মধ্যে আমরা ভারতীয়রা যে খুব খারাপ খাই তা কিন্তু নয়। ধ্যান ধারণা আমাদের অনেকটা ভুল হয়েছে যে পশ্চিমের তুলনায় বোধহয় আমরা অনেক খারাপ খাই, তা কিন্তু নয়।
আমরাও ভালোই খাই, আমরা শাক সবজি যথেষ্ট খাই, ফলমূল যথেষ্ট খাই, কিন্তু অভ্যাসটা আস্তে আস্তে কয়েক দশকে পরিবর্তন হয়ে গেছে। আজকের দিনে যারা ইয়ং জেনারেশন, যারা সদ্য তরুণ যুবক বা কিশোর কিশোরীরা আছে, তাদের খাদ্যাভ্যাস কিন্তু ভালো নয়। আমি অনেকেই দেখেছি বাড়িতে তারা শাক সবজি কিছু খান না, ঠিক আছে, ফলমূল তো খান না। মাছ মাংস খারাপ নয়, মাছ মাংস খাওয়ার জিনিস, তাহলে বাঘের হার্ট অ্যাটাক হয়ে যেত, ঠিক আছে। মাছ মাংস খাওয়া যাবে, ডিমও খাওয়া যাবে, কিন্তু পরিমাণ মেপে। মাছ হচ্ছে অত্যন্ত উপকারী খাবার, সমস্ত রকম মাছ খাওয়া যায়। মাছের মাথাতে যে কোলেস্টেরল থাকে অনেকটাই থাকে, সেটা বাদ দিতে হবে। চিংড়ি মাছ না খেতে পারলেই ভালো। অন্যান্য যে কোনো মাছ, সামুদ্রিক মাছ তো বিশেষ করে ভালো। অন্যান্য আমাদের নদীর যে মাছ, সে মাছও খাওয়া যায়। মাছের চামড়াতে এক ধরনের তেল থাকে, সেই তেলটা ফেলে দেওয়ার কোনো মানে হয় না, লোকে ভয় পেয়ে ফেলে দেন। তবে নদীর বা পুকুরের মাছে যে তেলটা থাকে তাতে সেই উপকারী পদার্থের পরিমাণ অনেক কম, সামুদ্রিক মাছে সেটা অনেক বেশি। তবু আমি বলবো মাছের তেল খেলে অতটা ক্ষতির কোনো ভয় নেই, যদি সে অন্য জায়গা থেকে চর্বিটাকে কমাতে পারে। সর্ষের তেল অন্যান্য যে কোনো তেলের মধ্যে ভালো। এর মানুষের ধারণা যে তেল খেলে কোলেস্ট্রল বাড়ে, তেল খেলে একেবারেই কোলেস্ট্রল বাড়ে। তেল হচ্ছে ভেষজ, অর্থাৎ উদ্ভিদ থেকে আসে, গাছ থেকে আসে। সর্ষের তেল সর্ষে থেকে, সর্ষে তো গাছ, তা সেখান থেকে কোলেস্ট্রল আসে না, তাতে অন্য ফ্যাট থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে। কিন্তু কোলেস্ট্রল আসে অ্যানিমাল ফ্যাট থেকে, অর্থাৎ পশুর মাংসে, পশুর শরীরে যে চর্বি আছে, যেমন রেওয়াজি খাসি খাচ্ছি বা অন্য পাঁঠার মাংস খাচ্ছি বা মুরগির মাংস, ইভেন মুরগির মাংসের স্কিনেও অনেকটা কোলেস্ট্রল থাকে, হ্যাঁ, সেটা ছাড়িয়ে খেতে হয়। তো এইভাবে সেই খাবারগুলোকে কন্ট্রোল করতে হবে। তেল খেলে কোলেস্ট্রল ঢোকে না, কিন্তু অন্য ফ্যাট ঢুকছে, তারাও ক্ষতি করে, সেই জন্য তেলের পরিমাণ কমিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তো এর স্ট্যান্ডার্ড অনেক পদ্ধতি আছে, বিভিন্ন জায়গাতে অ্যাভেলেবেল, ইন্টারনেটে কতটা তেল কতজনের জন্য পরিবারে কতটা তেল লাগে সেটা এস্টিমেট আছে, ডায়েটিশিয়ানরা সেটা বলে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে তেল ছাড়াও, তেলকে খাওয়ার ব্যাপারেও, তেল কতটা আমি রান্নার সময় কীভাবে ভাজবো, এটাও একটা ব্যাপার। ডিপ ফ্রাই করলে পরে সে তেল খারাপ হয়ে যাবে, তার ভিতরে ট্রান্স ফ্যাটি অ্যাসিড একটা খারাপ জিনিস চলে যায়। যে তেলটা ভালো, উপকারী আমার শরীরে, তেল ভালো, তেল আমার ভীষণ দরকার, তোমাদের অন্যান্য অনেক ভালো গুণাবলীর জিনিস আছে, কিন্তু সেটা করতে গিয়ে আমি যদি সেই তেলটা খুব বেশি ভাজি রান্নার সময়তে, তাহলে এই যে ধোঁয়া যখন উঠে যাচ্ছে না, ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, সেটা ক্ষতিকারক, সেটা হার্টের আর্টারিগুলোকে ব্লক করে দেয় আবার। হলো 2 নম্বর হচ্ছে ফল। ফল আমাদের খেতে হবে, দিনে যে কোনো একটা ফল খেতে হবে। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো, তারা যেন ফল খাওয়ার ব্যাপারে সাবধান হন, ডায়েটিশিয়ান এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তবেই তারা ফল সিলেক্ট করবেন। যা কিছু ফল খাওয়া যাবে না, কিছু কিছু ফলের সুগারের পরিমাণ হঠাৎ করে খুব বেড়ে যেতে পারে, যেমন কলা, যেমন আম, মানে পাকা কলা, আম, ঠিক আছে, অন্যান্য যেগুলো খুব রসালো মিষ্টি ফল সেগুলো। কিন্তু সাধারণভাবে পাকা পেঁপে, কাঁচা পেঁপে, পেয়ারা, শশা, আপেল, এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ এগুলো থেকে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা অনেক কম, এগুলো একেবারেই রেগুলার হিসেবে খাওয়া যেতে পারে একটা করে, ঠিক আছে। ফল খেলে অন্য কিছু সেরে যাবে না, কিন্তু ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সে হার্টকে হেল্প করবে, গোটা শরীরকে সে হেল্প করবে অসুখের সঙ্গে যুঝতে। এমন নয় যে ফল খেলে তার সর্বরোগ হরণ নয়, কিন্তু ফল, এই ভুল ধারণা ত্যাগ করতে হবে, কিন্তু ফল দরকার। হ্যাঁ, একদম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত বদ অভ্যাস ত্যাগ করতে হবে। দেরিতে শুতে যাওয়া, রাত্রিবেলা বসে বসে মোবাইল দেখা, ঠিক আছে, চারিদিকে লাইট জ্বালিয়ে রাখা, এটা ভয়ঙ্কর ব্যাপার, এতে প্রেশার বাড়ে। চারিদিকে গোটা শহরে এবং গ্রামগঞ্জে এখন সারাদিন ধরে, সারা রাত ধরে লাইট জ্বলে বিভিন্ন জায়গাতে, ঘুম ভালো হয় না। আগেকার দিনে প্রদীপ জ্বলতো, লম্ফ জ্বলতো, আমরা আমাদের ছোটবেলাতে দেখেছি, আমাদের গোটা এরিয়াতে লাইট দেখা যেত না, আমাদের বাড়ির লাইট অফ হয়ে গেলে পরে আশেপাশে সব অন্ধকার লাগতো, তাতে ঘুম ভালো হতো, চাঁদের আলোতে ঘুমোতাম পূর্ণিমাতে, সেসব দিন আর নেই। কিন্তু সেই সমস্ত দিনকে তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু মানুষের অভ্যেসকে ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ আমি শরীরকে কষ্ট দেবো না অযথা, ঠিক মতো ঘুমাবো, ধূমপান করবো না। ধূমপানের থেকে বড় ক্ষতিকারক কোনো নেশা নেই, সব নেশা খারাপ, তার মধ্যে ধূমপান সবচেয়ে খারাপ। মদ্যপান, অনেকে বলে এতটা মদ খাওয়া ভালো, রেড ওয়াইন খাওয়া ভালো, এতটা ভালো, সব গবেষণায় সে কথা কিন্তু প্রমাণ হয়নি। যেহেতু কিছুটা বেনিফিট হয় বলে মনে হয়, তাই বিভিন্ন অর্গানাইজেশন থেকে সেটা বলা হয় যে এটা খাওয়া যেতে পারে, কিন্তু ওটা করতেই যেটা হয়েছে যে মদের দোকানে লাইন বেড়ে গেছে, সেটা ঠিক নয়, এটা হার্টের পক্ষে ক্ষতিকারক, আমরা রেগুলার তার ফল পাচ্ছি, ঠিক আছে। এই আর হ্যাপি থাকতে হবে, খুশি থাকতে হবে, ঝগড়া ঝাঁটি এসব থেকে দূরে থাকতে হবে, যতটা সম্ভব হ্যাপি থাকার চেষ্টা করতে হবে। সমাজকে পরিবর্তিত হতে হবে, তবে অসুখ কন্ট্রোল হবে, তাহলে শুধু ডাক্তার কিছু করতে পারবে না, ওষুধ কিছু করতে পারবে না। আচ্ছা স্যার, তাহলে আমরা হার্ট সম্পর্কে, এই হার্টের অসুখ সম্পর্কে এবং এর নতুন যে চিকিৎসা সম্পর্কে আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, এবং আমাদের দর্শক বন্ধু বা শ্রোতারাও এনারা অনেক কিছু জানতে পারলেন। তো স্যার ধন্যবাদ স্যার আমাদেরকে এত কিছু জানানোর জন্য। ধন্যবাদ রনিতা। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আশা করছি সান হসপিটাল তার স্বাক্ষর রেখে যেতে পারবে এই উলুবেড়িয়া শহরে এবং হাওড়া জেলাতে,
এখানে চিকিৎসা পরিষেবা যেভাবে শুরু হয়েছে এবং ক্যাথল্যাবের মাধ্যমে যে চিকিৎসা উন্নত চিকিৎসা প্রযুক্তি যেভাবে সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে তার সঙ্গে আমি যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমি চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের হার্টকে ভালো রাখুন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। আবারও আসবো একটি নতুন স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠান নিয়ে, একটি নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ।